নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? ক্ষারক, বেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের টপিক। তো এই ক্ষারক বা বেস সম্পর্কে তোমাদের যা যা জানা দরকার সেগুলো আমি তোমাদেরকে আজকে পড়াবো। ঠিক আছে, ওকে। এবং প্রথমেই ক্লাস শুরু করার আগেই তোমাদের বলি, যদি ক্লাস চলাকালীন তোমাদের কোনো রকম কিছু অসুবিধা হয়, অর্থাৎ পড়া বুঝতে বা বোর্ডে কোনো রকম কিছু দেখতে, ঠিক আছে, বা আমার হাতের লেখা আমি যখন লিখছি তখন হাতের লেখা বুঝতে, যে কোনো কিছু প্রবলেম হোক, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, যাতে আমি সেগুলো ঠিক করে নিতে পারি বা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। তো চলো, আমাদের ক্লাসটা আমরা শুরু করব। এবং ক্লাস শুরু করার আগে আমরা প্রথমেই কি করি, একজন একটা উক্তি পড়ি। সেই উক্তিটাকে, শিক্ষামূলক উক্তি, এমনি উক্তি নয়, শিক্ষামূলক উক্তি, অর্থাৎ যেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি, সেরকম একটা উক্তি আমরা পড়ব। আজকেও পড়ব। ঠিক আছে, তো চলো দেখে নি সেই উক্তিটি কি রয়েছে আজকে তোমাদের জন্য। তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ, যেখানে একজন মহান ব্যক্তির একটি উক্তি এখানে লেখা রয়েছে। সেই মহান ব্যক্তিটিকে, না তার ছবিও তোমরা ডান সাইডে এখানটা করে দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, তিনি হলেন লিও তলস্তয়, একজন রুশ ঔপন্যাসিক ও ছোট গল্পকার। অর্থাৎ তিনি উপন্যাসও লেখেন, অর্থাৎ বড় বড় উপন্যাসও লিখেছেন, এবং ছোটখাটো গল্প তিনি লিখে থাকেন, যেখান থেকে সেই গল্পগুলো থেকে কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন রকম শিক্ষা লাভ করতে পারি। সেরকম গল্প তিনি কিন্তু অনেক লিখেছেন। কোন ভাষায় লিখেছেন? তিনি হচ্ছেন রুশ ঔপন্যাসিক ও ছোট গল্পকার, অর্থাৎ তিনি রুশ ভাষায় লিখেছেন। ঠিক আছে, ওকে। এরপর তার এই মহান উক্তিটি কি রয়েছে সেটা আমরা দেখব। রয়েছে, সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। এটা হচ্ছে উক্তিটি। ঠিক আছে, তো এই উক্তিটিকে ইংরেজিতে আমি একটু বলে দিচ্ছি, শোনো। এভরিওয়ান থিংস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, বাট নো ওয়ান থিংস অফ চেঞ্জিং দেমসেলভস। অর্থাৎ সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে থাকে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। এরপর আমরা জানবো যে লিও তলস্তয় ইনি এই উক্তিটি কেন করেছেন, বা এই উক্তিটির পিছনে যে একটা গভীর অর্থ থাকে, সেই গভীর অর্থটি কি, সেটা আমরা একটু ব্যাখ্যা করে জেনে নেব। তো এই উক্তিটি মানুষকে নিজস্ব পরিবর্তনের গুরুত্ব বোঝাতে বলা হয়েছে। বুঝতে পারলে যে এই উক্তিটি বলা হয়েছে মানুষের নিজস্ব পরিবর্তনের যে একটা গুরুত্ব রয়েছে, সেটা বোঝানোর জন্য। আমরা অনেক সময় দেখি যে মানুষ সমাজ, পরিবেশ, রাজনীতি বা আশেপাশের সমস্যাগুলো বদলাতে চায়। আমরা এটা দেখে থাকি যে মানুষ বলে এটা চেঞ্জ হওয়া দরকার, এটা পরিবর্তন হওয়া দরকার, না হলে কি হবে, ঠিক আছে, এটা ঠিক হচ্ছে না, এরকম কথা আমরা মানুষের কাছ থেকে শুনতে পাই। সবাই চায় পৃথিবীটা আরো ভালো হোক, এটা তো সবাই চাইবে, তাই না? পৃথিবীটা বলতে এই সমাজ, পরিবেশ, দেশ, রাজ্য, সবকিছু, এই গোটা পৃথিবীটা ভালো হোক, খারাপ যাতে না হোক। কিন্তু খুব কম মানুষই নিজের ভুল, দুর্বলতা, অভ্যাস বা আচরণ পরিবর্তন করার চেষ্টা করে। বলতে চাইছে যে খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা নিজেদের ভুলগুলো, নিজেদের দুর্বলতাগুলো, নিজেদের অভ্যাস, নিজেদের আচরণগুলোকে পরিবর্তন করার কথা চিন্তা ভাবনা করে, বা সেগুলো পরিবর্তন করব এই চেষ্টাটা করে থাকে, করে না। ঠিক আছে, খুব কম মানুষই সেরকম এই পৃথিবীতে রয়েছে। নিজে পরিবর্তন হতে চায় না, কি করে, ভাবে শুধু যে পৃথিবীর বাকি মানুষরা শুধু পরিবর্তন হোক তাহলেই হয়ে যাবে। সবাই যদি একই জিনিস ভাবতে থাকে এইভাবে, যে বাকিরা পরিবর্তন হোক,
আমি পরিবর্তন হব না, তাহলে পৃথিবীটা কিভাবে ভালো হবে, সেটাই এখানে তিনি বোঝাতে চেয়েছেন। ইংরেজিতে এটাকে কি বলছে? দিস স্টেটমেন্ট emphasizes the importance of personal transformation. We often see that people want to change society, the environment, politics, or the problems around them. Everyone wants the world to become a better place, but very few people try to change their own mistakes, weaknesses, habits, or behavior. ঠিক আছে? আশা করছি ইংরেজিটাও তোমরা বুঝতে পেরেছো। এরপর বলছে যে বাস্তবে বিশ্ব পরিবর্তনের, বিশ্ব বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে, তো পৃথিবীকে পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের পরিবর্তন। অর্থাৎ এই পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে প্রথমে কি করতে হবে? নিজেকে পরিবর্তন হতে হবে, তারপর ভাবতে হবে যে বাকি মানুষগুলো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। আগে তাহলে বলতে চাইছে যে নিজেকে পরিবর্তন হতে হবে। যদি প্রত্যেক ব্যক্তি নিজের চিন্তা, আচরণ, মনোভাব এবং দায়িত্ববোধ উন্নত করে, তবে পুরো সমাজই স্বাভাবিকভাবে ভালো হতে শুরু করবে। দেখো বলছে যে যদি প্রত্যেকটা ব্যক্তি, এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যদি এটা নিজের চিন্তাধারা, চিন্তা ভাবনাগুলো, আচরণটা, মনোভাব এবং দায়িত্ববোধ যেগুলো আছে সেগুলো উন্নত করে, অর্থাৎ খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যায়, তবে পুরো সমাজটাই স্বাভাবিকভাবে ভালো হতে শুরু করবে। তাহলে আস্তে আস্তে পুরো সমাজটা, পুরো পুরো দেশটা, পুরো রাজ্যটা, পুরো পৃথিবীটাই আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। নিজের পরিবর্তন সবচেয়ে শক্তিশালী পরিবর্তন। নিজের ভেতরে পরিবর্তন আনাটাই সব থেকে শক্তিশালী একটা পরিবর্তন, কারণ তা অন্যকে অনুপ্রাণিত করে। তুমি নিজেকে প্রথমে পরিবর্তন করতে পারলে তবেই কিন্তু কি হবে, তুমি অন্যকে, অন্য কাউকে সেই বিষয়ে অনুপ্রাণিত বা ইন্সপায়ার করতে পারবে এবং ইতিবাচক প্রভাব ছড়ায়, এবং তোমার এই পরিবর্তন, ভালো পরিবর্তনটাই অন্যকে, অন্যের প্রতি ইতিবাচক প্রভাব ফেলবে তার উপরে। সে তখন তোমাকে দেখে ইন্সপায়ার হবে। ঠিক আছে? এটা এখানে বোঝাতে চেয়েছে, এটাই একটু ইংরেজিতে তোমাদের বলে দিচ্ছি, একটু শোনো। ইন রিয়েলিটি, দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ওয়ান সেলফ। If each person improves their thought, behavior, mindset, and sense of responsibility, the whole society will naturally begin to improve. Personal change is the most powerful form of change because it inspires others and create a positive impact. তো এখানে আশা করছি তোমরা বুঝতে পারলে যে এখানে আমি তোমাদের কি বোঝানোর চেষ্টা করলাম এই উক্তিটির মাধ্যমে। তো আমি তোমাদের কাছে এটাও আশা রাখছি যে এই উক্তিটাকে তোমরা তোমাদের জীবনেও কাজে লাগাবে। ওকে। দেখো এরপর আমরা কি করব? এরপর এরপর আমরা আমাদের যে মেন টপিক কি রয়েছে, না ক্ষারক, ঠিক আছে, সেখানে আসবো, বা বেস যেটাকে বলছে সেখানে আসবো। ঠিক আছে? ওকে। দেখো, তো সেটাকে আমরা কিসের সাহায্যে বুঝবো বলো তো? সেটাকে আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমি তোমাদেরকে পুরো টপিকটা বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখে নাও প্রেজেন্টেশনটাতে কি রয়েছে। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যে প্রেজেন্টেশনের স্ক্রিনটা আমি শেয়ার করেছি সেটা। তো সেখানে লেখা রয়েছে ক্ষারক, বেস। ঠিক আছে? তো ক্ষারকের ইংরেজি হচ্ছে বেস। আগের দিন আমরা পড়েছিলাম অম্ল বা অ্যাসিড, সেটা সম্বন্ধে। আজকে আমরা পড়বো ক্ষারক বা বেস এর সম্পর্কে।
তো বলছে 1 নম্বর দেখো পয়েন্ট, যে যে পদার্থ জলে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। তাহলে ভালো করে জিনিসটা বুঝবে, যে যে পদার্থটা জলে মেশার পর সেখানে কি আয়ন উৎপন্ন করে, না OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। ঠিক আছে, এটা সহজ ভাষায় বলছে। এবং কি বলছে 2 নম্বর পয়েন্ট, স্বাদটা কেমন হয়, টেস্টটা হয় তেতো, পিচ্ছিল অনুভূতি, অর্থাৎ একটু পিচ্ছিল অনুভূতি হয় যদি ক্ষারককে হাতে নেওয়া হয়, তাহলে স্লিপ, পিচ্ছিল পদার্থ বটে। 3 নম্বর বলছে লাল লিটমাসকে নীল করে। ক্ষারক কি করে থাকে, লাল লিটমাস, যেটা লিটমাস কাগজ যেটাকে বলে থাকি, সেটার রং কি হয়, স্বাভাবিকভাবে আমরা দেখেছিলাম আগের দিন, লাল হয়। সেই লাল লিটমাসকে নীল করে এই ক্ষারক, অর্থাৎ লাল লিটমাসে যদি ক্ষারক খানিক ক্ষারক দেওয়া হয় বা ক্ষার দেওয়া হয়, তাহলে সেটা নীল বর্ণ ধারণ করে থাকে। তাহলে এখানে তোমরা ক্ষারক বা বেস সম্পর্কে কিছুটা জানতে পারলে প্রথমে, যে যে পদার্থ জলে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। 2 নম্বর, তার স্বাদ হয় তেতো এবং পিচ্ছিল প্রকৃতির হয়ে থাকে, এবং লাল লিটমাসকে নীল করে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি গুড। এরপর আমরা কি করব, আমরা আমাদের নেক্সট পেজে চলে যাব। ক্ষারকের বৈশিষ্ট্য। ক্ষারকের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। 1 নম্বর বলছে স্বাদ তেতো হয়। আগের পেজেই তোমাদের দেখালাম যে ক্ষারকের স্বাদটা কেমন হয়, বারবার বলছি, সেটা হয় তেতো। 2 নম্বর বলছে পিচ্ছিল অনুভূতি হয়, অর্থাৎ হাতে নিয়ে দেখলে ক্ষার হয় পিচ্ছিল প্রকৃতির, স্লিপ স্লিপ প্রকৃতির। ঠিক আছে। 3 নম্বর বলছে পিএইচ মান 7-এর বেশি হয়ে থাকে। পিএইচ জিনিসটা কি আগের দিন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তো আবার একটু বলে দিচ্ছি। পিএইচ হচ্ছে একটা মান বা একটা স্কেল, যার সাহায্যে পদার্থটি বা দ্রবণটি অম্ল অর্থাৎ অ্যাসিড নাকি সেটা বেস অর্থাৎ ক্ষার ক্ষার, সেটা বোঝা যায় এই স্কেলের মাধ্যমে। কিভাবে, যেমন 7, এই মানটা হচ্ছে জলের, অর্থাৎ জল না আম্লিক না ক্ষারীয়, তাই জলের পিএইচ মান হচ্ছে 7। সেটা আমি একটা তোমাদের সিমুলেশনের সাহায্যে অবশ্যই শেষে দেখাবো। ঠিক আছে। হ্যাঁ, তো এবার যেটা বলছে, সেটা এই পিএইচ এর মান 7-এর বেশি, 7-এর বেশি যখন হবে, ঠিক আছে, যেমন 8, 9, ঠিক আছে, এইটা হচ্ছে পিএইচ, তার মানে তখন বুঝতে হবে সেই পদার্থটি হচ্ছে ক্ষার, 7-এর বেশি হলে। আর যদি পদার্থটির মান 7-এর কম হয়, তাহলে বুঝতে হবে যে পদার্থটি হচ্ছে অ্যাসিড বা আম্লিক প্রকৃতির। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলি পিএইচ জিনিসটা কি, সেটা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করার উপায় রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, ভেরি গুড। এরপর 4 নম্বর বলছে লাল লিটমাস থেকে সেটা কিসে পরিণত হয়, নীল লিটমাসে পরিণত হয়। অর্থাৎ লাল লিটমাস কাগজে যদি খানিক তুমি ক্ষার দিয়ে দাও, তাহলে সেটা নীল কালারের বা নীল বর্ণের হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য। তাহলে ক্ষারকের 4টে বৈশিষ্ট্য তোমরা জানতে পারলে। আর একটু আমি রিভাইজ করার জন্য বলে দিচ্ছি। দেখো, স্বাদে হয় তেতো। 2 নম্বর, পিচ্ছিল অনুভূতি হয়। 3 নম্বর হচ্ছে পিএইচ মান 7-এর বেশি হয়ে থাকে। এবং 4 নম্বর, লাল লিটমাসকে নীল করে থাকে। এটা হচ্ছে ক্ষারকের বৈশিষ্ট্য। এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের নেক্সট পেজে চলে যাব, দেখব কি রয়েছে। ক্ষারকের কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ ক্ষারের কয়েকটা উদাহরণ। কি কি, দেখো ভালো করে মনে রাখবে। 1 নম্বর হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড, যার সংকেত হচ্ছে NaOH। সংকেতগুলো মনে রাখার একটু তোমরা চেষ্টা করবে, যদি মনে না থাকে একটু নোট করে রাখবে। ঠিক আছে, কারণ আমি যখন তোমাদেরকে শেষে প্রশ্ন জিজ্ঞাসা করব, তখন এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকতে পারে। তো বলছে ক্ষারকের উদাহরণে 1 নম্বর বলছে সোডিয়াম হাইড্রো অক্সাইড NaOH। 2 নম্বর বলছে
পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। এগুলো কিন্তু মনে রাখবে, প্রত্যেকটাই ক্ষারকের উদাহরণ। 3 নম্বর বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। CaOH2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 4 নম্বর বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। তোমরা এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে পারবে যে ক্ষারকের প্রত্যেকটা সংকেতের শেষে OH আছে। কেন আছে? কারণ তোমরা ক্ষারকের যে সংজ্ঞা, বলতে গেলে যেটা সংজ্ঞা বলা যায়, সেখানে তোমরা পড়েছো যে ক্ষারক কি করে, OH- আয়ন উৎপন্ন করে থাকে। সেই হিসেবে দেখতে গেলে কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষারকের শেষে, সংকেতের শেষে কিন্তু OH এই চিহ্নটা কিন্তু রয়েছে, তাই না? তাহলে এখানে তোমরা ক্ষারকের 4টে উদাহরণ তোমরা জানলে। আর একবার আমি বলে দিচ্ছি। 1 নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। 2 নম্বর পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। ঠিক আছে? বেশ, আশা করছি তোমরা ক্ষারকের উদাহরণগুলো মনে রাখতে পারবে। এরপর আমরা 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 কি করব, নেক্সট পেজে চলে যাব। দৈনন্দিন জীবনে ব্যবহার। দৈনন্দিন জীবনে ব্যবহার অর্থাৎ ক্ষারকে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনে কেমন ভাবে ব্যবহার করে থাকি। হয়তো তোমরা ব্যবহারগুলো জানো, যে এখানে এই জিনিসটা ব্যবহার করা হয়, ব্যবহারগুলো দেখো লেখা রয়েছে, কিন্তু তোমরা হয়তো এটা জানো না যে সেখানে ক্ষার আছে, বা বেস যেটাকে বলছে ক্ষারক, সেখানে ব্যবহার হয়ে থাকে। সেটা হয়তো তোমরা জানো না, সেটা আজকের ক্লাসে খুব সহজভাবেই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। ঠিক আছে? 1 নম্বর বলছে সাবান ও ডিটারজেন্ট। আমরা যে সাবান গায়ে মাখি, হাতে নিই, ঠিক আছে, তো সেই সাবানেও কিন্তু ক্ষার ব্যবহৃত হয়। এবং ডিটারজেন্ট, যেটা দিয়ে কি করা হয়, জামা কাপড় কাচাকাচি করা হয়, ঠিক আছে, তো সেই ডিটারজেন্টও কিন্তু ক্ষার থাকে। ওইগুলো দেখবে সাবান, ডিটারজেন্ট, এগুলো একটু পিচ্ছিল প্রকৃতির হয়ে থাকে। বললাম না, ক্ষার যেখানে থাকবে সেটা একটু পিচ্ছিল প্রকৃতির হবে। 2 নম্বর বলছে গৃহস্থালির ক্লিনার। তো গৃহস্থালির ক্লিনারটা কিরকম না, গৃহস্থালির ক্লিনার বলতে ঘরে কিছু, ঘরের যেসব আম, ধরো বারান্দা, এগুলো পরিষ্কার করার জন্য অনেক কিছু থাকে। যেমন আমি বলি নামটা, আম, ফিনাইল। এই যে এই জিনিসটা, এখানেও কিন্তু ক্ষারের ব্যবহার হয়ে থাকে। 3 নম্বর বলছে কৃষিতে মাটির অম্লতা কমাতে। কৃষি ক্ষেত্রে কি হয়, কখনো কখনো সেই জমিতে অ্যাসিডের পরিমাণ বা অম্লতার পরিমাণ বেড়ে যায়। তখন এই ক্ষার, এক ধরনের ক্ষার পাওয়া যায়, যেটা কৃষিতে ব্যবহার হয়ে থাকে। কি করতে না, কোনো জমিতে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, তখন সেখানে সেই ক্ষার ছিটিয়ে সেই জমির অম্লতাটাকে কমানো সম্ভব হয়ে থাকে। তাহলে 3 নম্বর পয়েন্টটা গেল কৃষিতে মাটির অম্লতা কমানো। 4 নম্বর বলছে অ্যান্টাসিড হিসাবে। ঠিক আছে? তো এই 4টে পয়েন্ট তোমরা জানলে যে দৈনন্দিন জীবনে ক্ষারের কি কি ব্যবহার আমরা করছি। 1 নম্বর সাবান ও ডিটারজেন্ট হিসাবে। 2 নম্বর গৃহস্থালির ক্লিনার হিসাবে। 3 নম্বর কৃষিতে মাটির অম্লতা কমাতে। 4 নম্বর অ্যান্টাসিড হিসাবে। তো দৈনন্দিন জীবনে ব্যবহারগুলো আশা করছি তোমাদের মনে থাকবে খুব সহজে। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা কি করব, এরপর আমরা নেক্সট পেজে চলে যাব, দেখব কি রয়েছে। অম্ল এবং ক্ষারকের বিক্রিয়া, অর্থাৎ অম্ল এবং অর্থাৎ অ্যাসিড এবং বেস, এই দুটো বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, বা সেই প্রক্রিয়াটা কি বা কি বলা হয়, সেটা আমরা একটু জেনে নেব। বলছে অম্ল অর্থাৎ একটা অ্যাসিড এবং একটা ক্ষার যদি বিক্রিয়া করে, আগের দিন তোমরা ক্লাসে জেনেছিলে যে কয়েকটা অ্যাসিডের নাম, তো সেখান থেকে যে কোনো একটা অ্যাসিড নাও, এবং আজকে কয়েকটা ক্ষারের নাম জানলে, সে যে কোনো একটা ক্ষার নাও, যদি মেশাও, তাহলে মেশানোর পর দেখতে হবে কি কি উৎপন্ন হচ্ছে। উৎপন্ন হবে লবণ এবং পানি, অর্থাৎ জল। ঠিক আছে? লবণ এবং পানি বা জল।
যেটাকে বলে থাকে। তাহলে বুঝতে পারছো যে অম্ল ও ক্ষারকের বিক্রিয়াতে অ্যাসিড এবং বেসের রিয়াকশনের ফলে কি উৎপন্ন হয়? সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ অর্থাৎ নুন এবং জল উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এবং এই প্রক্রিয়াকে কি বলা হয়? একে নিউট্রালাইজেশন রিয়াকশন বলা হয়ে থাকে। নিউট্রালাইজেশন রিয়াকশন, এই অম্ল ও ক্ষারকের বিক্রিয়াকে। ঠিক আছে, তাহলে অম্ল ও ক্ষারকের বিক্রিয়াতে আমি যদি তোমাদের প্রশ্ন করি বা পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, চোখ বুজে লিখে দেবে লবণ এবং জল উৎপন্ন হয়, সল্ট অ্যান্ড ওয়াটার। এবং এই প্রক্রিয়াকে যদি বলে কি বলে, অম্ল ও ক্ষারের বিক্রিয়া সে যে প্রক্রিয়া তার নাম কি? নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, নিউট্রালাইজেশন রিয়াকশন, এটা হচ্ছে এই প্রক্রিয়াটার নাম। বুঝতে পারলে? ভেরি গুড। এরপর আমরা আমাদের লাস্ট পেজটা এখানে দেখব কি রয়েছে। লাস্ট পেজটা আমাদের এখানে রয়েছে ইন্ডিকেটর দ্বারা ক্ষারক চেনা। কিভাবে চিনবো যে কোন একটা পদার্থ সেটা ক্ষার বা ক্ষারক, কিভাবে চিনবো সেটাকে, সেটা দেখো এই পেজে দেওয়া রয়েছে। 1 নম্বর বলছে লিটমাস। লিটমাস এক ধরনের কাগজ যার রং হচ্ছে সাধারণত, তার প্রাকৃতিকভাবে তার রং হচ্ছে লাল। ঠিক আছে, কিন্তু যখনই সেই লাল লিটমাসকে আমরা ক্ষার মেশাবো তখন তার রং হয়ে যাবে নীল, ব্লু কালারের রং ধারণ, বর্ণ ধারণ করে থাকবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট বলছে ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন হচ্ছে সাধারণভাবে তার কোনো রং নেই, সে হচ্ছে বর্ণহীন। তো যেহেতু তার কোনো রং নেই, তো তার ভেতরে যখনই বা তার সাথে যখনই কোনো ক্ষার মেশানো হবে, তার রং ধারণ করবে গোলাপি, পিঙ্ক। বুঝতে পেরেছো? তো ফেনলফথ্যালিনের হচ্ছে রং হচ্ছে বর্ণহীন, তার সাথে ক্ষার মেশানো হলে যুক্ত হবে, অর্থাৎ রঙের পরিবর্তন হয়ে গোলাপি রং ধারণ করে থাকবে। 3 নম্বর বলছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ এক ধরনের পদার্থ যার স্বাভাবিক রং হচ্ছে কমলা কালার, অরেঞ্জ, লেখাই আছে, নামই আছে মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, তো এই কমলা কালার, এই কালারটা এই মিথাইল অরেঞ্জের সঙ্গে যখন ক্ষার মেশানো হবে তখন উৎপন্ন হবে বা তার সেই মিথাইল অরেঞ্জের রং হয়ে যাবে হলুদ, ইয়েলো। বুঝতে পারছো তাহলে যে ইন্ডিকেটর দ্বারা ক্ষারক চেনা কিভাবে যাচ্ছে? এইভাবে যে 1 নম্বর লাল লিটমাস কাগজের সাথে যদি ক্ষার মেশানো হয় তার রং পরিবর্তন হয়ে হয়ে যাবে নীল। ফেনলফথ্যালিনের রং হয় বর্ণহীন, ক্ষার মেশালে হয়ে যাবে গোলাপি, পিঙ্ক। এবং মিথাইল অরেঞ্জের সঙ্গে যদি কোনো ক্ষার মেশানো হয় তখন তার রং হয় কমলা, কিন্তু ক্ষার মেশানোর পর তার রং হয়ে যাবে হলুদ, ইয়েলো। তাহলে এইভাবে কিন্তু তোমরা চিনতেও পারবে যে পদার্থটা ক্ষার না অ্যাসিড। এবং আগের দিন আমার যতটা মনে পড়ছে আমি তোমাদের অ্যাসিডের ইন্ডিকেটর গুলোও দেখিয়েছিলাম যে লাল লিটমাসকে অ্যাসিড মেশালে কি রং হয়, ফেনলফথ্যালিনকে মেশালে কি হয়, মিথাইল অরেঞ্জের সাথে অ্যাসিড মেশালে কি রং ধারণ করে, সেগুলো তোমাদের বুঝিয়েছিলাম। তাহলে এবার তোমাদের যদি তোমাদেরকে ল্যাবে নিয়ে নিয়ে গিয়ে দুটো পদার্থ দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে কোনটা ক্ষার কোনটা অ্যাসিড, নির্বাচন করো, সিলেক্ট করো কোনটা, কিভাবে করবে? যে কোনো তিনটের মধ্যে একটা পদার্থ নিতে পারো, হয় লাল লিটমাস নিলে, নয় ফেনলফথ্যালিন নিলে, নয় মিথাইল অরেঞ্জ নিলে, দিয়ে মেশালে দুটোকে। যেটাতে ধরো তোমরা নিলে লাল লিটমাস কাগজ, তার সাথে একটা পদার্থ মিশিয়ে দেখলে তার রং হচ্ছে নীল, তাহলে সহজেই বুঝে যাবে সেই পদার্থটা হচ্ছে ক্ষার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা কি করতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে যে কোনটা ক্ষার কোনটা অ্যাসিড। ঠিক আছে, এবং এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষাতে ছোট ছোট প্রশ্ন আসে। ঠিক আছে, তো এতক্ষণ তোমরা আমার প্রেজেন্টেশনটা দেখলে। এরপর আমি কি করব, এরপর আমি তোমাদেরকে একটা বোর্ডে একটা জিনিস লিখে দিচ্ছি, যেটা যেটা তোমাদের জানা একটু দরকার। সেটা হচ্ছে ক্ষারকের প্রকারভেদ। আমি লিখছি, তোমরা একটু দেখো এবং পারলে খাতায় নোটও করতে পারো।
ক্ষারকের প্রকারভেদ, টাইপস অফ বেস। ঠিক আছে, ক্ষারকের প্রকারভেদ অর্থাৎ ক্ষার কয় প্রকারের হয়ে থাকে। তো ক্ষার সাধারণত হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, ক্ষার হচ্ছে তাহলে দুই প্রকার। বুঝতে পেরেছো? ক্ষার হচ্ছে দুই প্রকার। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে, লিখছি আমি, দেখো, শক্তিশালী ক্ষারক, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে স্ট্রং বেস। এবং দু নম্বর হচ্ছে, এটা শক্তিশালী ক্ষারক, তাহলে দু নম্বরটা কি হবে? দুর্বল ক্ষারক। একদমই তাই, তাহলে এটা হচ্ছে দুর্বল ক্ষারক। ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় উইক বেস। উইক বেস। তাহলে দুটো, তাহলে তোমরা এখানে জানতে পারলে যে ক্ষারকের প্রকারভেদ হচ্ছে দুটো। একটা হচ্ছে শক্তিশালী ক্ষারক এবং দু নম্বর হচ্ছে দুর্বল ক্ষারক। শক্তিশালী ক্ষারকের ইংরেজি হচ্ছে স্ট্রং বেস এবং দুর্বল ক্ষারকের ইংরেজি হচ্ছে উইক বেস। ঠিক আছে, এরপর আমরা জানবো যে শক্তিশালী ক্ষারক কি উৎপন্ন করে এবং দুর্বল ক্ষারক কি উৎপন্ন করে। অর্থাৎ দুটোই, ক্ষার মানে কি, সে উৎপন্ন করবে, দুটোই কিন্তু কি উৎপন্ন করবে, ও এইচ মাইনাস আয়ন, এটা কিন্তু দুজনাই উৎপন্ন করে থাকে। তাহলে কেন শক্তিশালী ক্ষারক বলছে এবং কেন একটাকে দুর্বল ক্ষারক বলছে, বা কেনই বা একে এইভাবে ক্ষারকে এইভাবে কেন দুই ভাগে ভাগ করা হলো, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো বলছে যে শক্তিশালী ক্ষারক যেটা, স্ট্রং বেস যেটা, তো সে কি করে, সম্পূর্ণভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে। ভালো করে বুঝবে, এ কিন্তু টোটালি পুরো শক্তিশালী ক্ষারক যেটা, স্ট্রং বেস যেটা, সেটা কি করে না, সম্পূর্ণভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে। তাই তার নাম হচ্ছে শক্তিশালী ক্ষারক বা স্ট্রং বেস। কিন্তু দুর্বল ক্ষারক উইক বেস কি না, উইক বেস বলছে আংশিক ভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে। অর্থাৎ পুরোটা ফুল ও এইচ মাইনাস আয়ন, অর্থাৎ এই যে এই ও এইচ মাইনাস আয়ন পুরোটা কিন্তু উৎপন্ন করতে পারে না, আংশিক ভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে কে না, দুর্বল ক্ষারক, উইক উইক বেস। তাই যেহেতু এ আংশিক ভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে, তাই তার নাম হচ্ছে দুর্বল ক্ষারক। এবং শক্তিশালী ক্ষারক সম্পূর্ণভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে, তাই এর নাম শক্তিশালী ক্ষারক। তাহলে বুঝতে পেরেছো কেন এদেরকে এইভাবে ভাগ করা হয়েছে। না, একটা শক্তিশালী যে ক্ষারক সে সম্পূর্ণভাবে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে, আর যে দুর্বল ক্ষারক সে আংশিক ভাবে, অর্থাৎ অর্ধেক। ঠিক আছে, আংশিক বলতে অর্ধেক। ঠিক আছে, আংশিক বলতে অর্ধেক বা বলতে পারো বা কম ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে থাকে। এরপর এই দুটোর আমি তোমাদের একটা করে বা দুটো করে আমি কি করব, উদাহরণ তোমাদেরকে বলছি, বা একটু মনে রাখবে বা নোট করতে পারো, EX লিখে দিচ্ছি, যার মানে হচ্ছে এক্সাম্পল। তো এক্সাম্পল, শক্তিশালী ক্ষারক বা স্ট্রং বেসের এক্সাম্পল হচ্ছে NaOH। NaOH এটা একটা ক্ষার বা ক্ষারক, আর একটা হচ্ছে KOH। তাহলে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শক্তিশালী ক্ষারকের দুটো এক্সাম্পল আমি এখানে লিখলাম, যার ভেতরে একটা রয়েছে NaOH আর একটা হয়েছে KOH। ঠিক আছে, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে শক্তিশালী ক্ষারক বা স্ট্রং বেস। খুব ভালো করে মনে রাখবে, আমি শেষে কিন্তু এই যেটা বোর্ডে লেখা আছে সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। এবং দু নম্বর রয়েছে
দুর্বল ক্ষারক, উইক বেস। তো উইক বেস বা দুর্বল ক্ষারকের একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, একটা মনে রাখলেই যথেষ্ট তোমাদের জন্য এটা। তো দুর্বল ক্ষারক বা উইক বেসের জন্য একটা উদাহরণ হচ্ছে NH4OH। ঠিক আছে, তো তোমাদের এখানে তাহলে দুর্বল ক্ষারক বা উইক বেসের এক্সাম্পল হচ্ছে NH4OH। এটা হচ্ছে গোটাটাই একটা ক্ষারকের নাম। ঠিক আছে, ক্ষারকগুলোর নাম আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে গোটাটাই একটা ক্ষারকের নাম। আর এখানে দেখো আমি দুটো ক্ষারকের নাম তোমাদের দিয়েছি। তাহলে এখানে বুঝতে পারলে যে শক্তিশালী ক্ষারক এক্সাম্পল হচ্ছে NaOH, আর একটা হচ্ছে KOH। আর দুর্বল ক্ষারক বা উইক বেসের এক্সাম্পল হচ্ছে NH4OH। এটা তোমাদের ক্ষারকের প্রকারভেদ বা টাইপস অফ বেস। ঠিক আছে, এটা ছিল। এরপর সহজ ভাষায় মনে রাখার উপায় বা একটা সূত্র কি না, অম্ল অর্থাৎ অ্যাসিড। অ্যাসিড কি করে, আমি এটা একটু মুছে দিচ্ছি, দিয়ে আমি একটু একটা জিনিস তোমাদের লিখবো, যার সাহায্যে তোমরা আবার মনে রাখতে পারবে যে অম্ল অর্থাৎ অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, কিভাবে করা যায় সেটা মনে রাখতে পারবে। তো মনে রাখার একটা সূত্র আমি তোমাদের লিখে দিচ্ছি উপরে, যে কিভাবে মনে রাখবে যে কোনটা ক্ষার কোনটা অ্যাসিড। সূত্র বলছে অম্ল লালকে নীল করে না, ক্ষার লালকে নীল করে। এটা 1 নম্বর সূত্র। দুটো সূত্র এখানে দিয়েছে। 1 নম্বর সূত্র হচ্ছে অম্ল অর্থাৎ অ্যাসিড, অম্ল মানে হচ্ছে অ্যাসিড, আমি এখানে লিখে রাখছি, অ্যাসিড লালকে নীল করে না, কিন্তু কি ক্ষার লালকে নীল করে। এটা মনে রাখলে বুঝতে পারবে যে লাল লিটমাসকে ক্ষার কি করে, নীল করে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যে অম্ল বা অ্যাসিড যেটা লালকে নীল করে না, আর ক্ষার লালকে নীল করে। 2 নম্বর সূত্র হচ্ছে OH মাইনাস উৎপন্ন করলেই ক্ষারক, উৎপন্ন করলেই ক্ষারক। ঠিক আছে, অর্থাৎ যে পদার্থ বা যে দ্রবণে, যে কোনো পদার্থকে যদি কোনো দ্রবণে জলের সাথে মেশানো হয়, ঠিক আছে, সে যদি OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে সেটাই হচ্ছে ক্ষারক বা বেশ। ঠিক আছে, বা বেশ, এখানে আমি বেশ লিখে দিচ্ছি, অর্থাৎ ক্ষারক। তাহলে এখানে দুটো সূত্র দিলাম, এই দুটো সূত্র থেকে তোমরা বুঝতে পারবে যে 1 নম্বর সূত্রতে বলছে যে কি না, অম্ল বা অ্যাসিড যেটা লালকে নীল করে না, অর্থাৎ লাল লিটমাসকে নীল কখনোই করবে না অ্যাসিড, কিন্তু ক্ষার লাল লিটমাসকে নীল করে থাকে। তাহলে বুঝতে পারবে যে লাল লিটমাসকে নীল করছে তার মানে সেটা ক্ষার, আর নীল না করলে সেটা হচ্ছে অ্যাসিড বা অম্ল। 2 নম্বর বলছে OH মাইনাস উৎপন্ন করলে ক্ষারক, অর্থাৎ ও যদি কি করে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্ষারক বা বেশ বা ক্ষার যেটাকে বলে থাকি। ঠিক আছে, তো আশা করছি এটা বুঝতে পারলে। ঠিক আছে, সূত্রটা এবং প্রকারভেদটা। এরপর আমরা কি করব, এরপর আমি তোমাদের বলেছিলাম একটা সিমুলেশন দেখাবো। তো সিমুলেশনটা তোমাদের দেখায়, দেখি।
সিমুলেশনে তোমাদের জন্য কি রয়েছে সেটা একটু দেখি। এই দেখো এইখানে কি রয়েছে এখানে। আচ্ছা দেখো, তোমরা যে স্ক্রিন শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছ আশা করছি তোমরা। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে। এখানে একটা কি করেছে, একটা জারের মধ্যে জল নিয়েছে, এটা কিন্তু জল, ঠিক আছে। এটি কিন্তু ওয়াটার, দেখো এখন লেখা আছে নিচে এটি কি, H2O। H2O অর্থাৎ H2O মানে হচ্ছে জল। তাহলে বুঝতে পারছো তো যে H2O মানে হচ্ছে জল। তো এই যে H2O, তার পিএইচ মান কত সেটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে। পিএইচ মান কত কি করে দেখবো, এ দেখো এখানে দেখো কি কি দেখতে পাচ্ছো। এখানে বললাম একটা জারের ভেতরে জল রয়েছে, এটা একটা জার, যার ভেতরে কি আছে, জল আছে, ঠিক আছে। দিয়ে এই জারের ভেতরে আমি এক একটা করে কি করব, কখনো অ্যাসিড দেব, কখনো স্ট্রং অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড দেবো, কখনো দুর্বল অ্যাসিড দেবো, কখনো শক্তিশালী ক্ষার দেবো, কখনো দুর্বল ক্ষার দেবো। দেখালাম না প্রকারভেদগুলো, শক্তিশালী ক্ষার, ক্ষারক, দুর্বল ক্ষারক, তো সেরকম দেব। এবং একটা একটা করে তোমরা তার পিএইচ মান নির্ণয় করতে পারবে। তাহলে এখান থেকে তোমরা এই সিমুলেশন থেকে তাহলে কি শিখতে পারবে সেটা একটু বলে দিই। যে এটা শিখতে পারবে যে অ্যাসিডের পিএইচ মান কি হয়, জলের পিএইচ মান কি হয়, এবং ক্ষারের পিএইচ মান কি হয়, ঠিক আছে। ক্ষারের পিএইচ মান কি হয়, সবসময় 7-এর থেকে বেশি হয়, যেটা তোমরা পড়েছো। এবং আগের দিন ক্লাসে পড়েছিলে অ্যাসিডের পিএইচ মান হয় 7-এর থেকে কম, তাই না? সেটাই তো পড়লাম আজকে ক্লাসে, ঠিক আছে। যদি ভুল পড়ে থাকি তাহলে সেটা কিন্তু আজকে সিমুলেশনের মাধ্যমে আমরা ধরা পড়ে যাবে যে আমরা ভুল পড়েছি। কিন্তু দেখে নি যে সেটা সত্যি করেই ভুল পড়েছি না ঠিকঠাক পড়েছি, যে ক্ষারের পিএইচ মান সবসময় 7-এর বেশি হয়। দেখো এখন যেটা আছে সেটা আমি H2O, ঠিক আছে, H2O মানে কি, এই দ্রবণটা হচ্ছে জল। এখন আমি এই পিএইচ স্কেলের মানটাকে, অর্থাৎ পিএইচ স্কেলটাকে আমি এই জলের মধ্যে ডোবাবো, এই স্কেলটাকে, তাহলে আমি এর মানটা পাবো। দেখো আমি ডোবানো মাত্রই এর পিএইচ মান কত দেখাচ্ছে না, এই H2O অর্থাৎ জলের পিএইচ মান দেখাচ্ছে 7। তাহলে আমি ঠিক পড়িয়েছিলাম তো তোমাদের যে জলের পিএইচ মান হচ্ছে 7, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এমন একটি পদার্থের নাম বলো যার পিএইচ মান হচ্ছে 7। কি সহজে লিখতে পারবে, জল, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। তাহলে এরপর এই স্কেলটা একটু উঠিয়ে নিই, উঠিয়ে নিলাম। এখানে আর কিচ্ছু দেখাচ্ছে না, দেখো পিএইচ এর মান কিচ্ছু দেখাচ্ছে না, কারণ এ তো কোনো কিছু দ্রবণে ডুবে নেই। যখনই একে ডোবাবো তখনই এ মান দেখাবে 7। এবং 7 এখানে মান কেন দেখাচ্ছে, কারণ এখানে পুরোটাই জলে ভর্তি আছে, ঠিক আছে। এবং জলের পিএইচ মান হয় 7। তুলে নি, তুলে নিলাম। এরপর দেখো আমি এখানে স্ট্রং অ্যাসিড দিচ্ছি, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। কি কি, জলের ভেতরে আমি কি দিয়ে দিলাম, জলও আছে কিন্তু, এখানে কিন্তু জলই আছে, কিন্তু সেই জলের ভেতরে আমি কি দিয়ে দিলাম, H অ্যাসিড আমি দিলাম। একটা অ্যাসিডের সংকেত, আগের দিন পড়েছিলাম। তো এই অ্যাসিডটা যেটা, সেটা আমি এই জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখব যে পিএইচ মান কত। দেখো পিএইচ মান কত দেখাচ্ছে এখানে বলো তো, পিএইচ মান দেখাচ্ছে 2, 2। তাহলে বুঝতে পারছো, আমি বলেছিলাম, তাহলে আমি ঠিক পড়েছিলাম তো, যে অ্যাসিডের পিএইচ মান 7-এর থেকে কম হয়। 1 2 3 4 5 6, এই 6 অবধি, 1 থেকে 6 অবধি যদি মান হয় তাহলে সেটা অ্যাসিড। এবং 7-এর পর 8-এর উপরে যত মান হবে সেটা হচ্ছে ক্ষার, 7-এর উপরে।
যে মানটা হয় সেটাকে বলা হয় পদার্থটা ক্ষার বা দ্রবণটি ক্ষার। তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। কেন স্ট্রং অ্যাসিড? দেখো পিএইচ মান 7-এর থেকে কত কম, 6, 5, 4, 3, 4 ঘর কম, 2, ঠিক আছে, তো একদম 2-এ। তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, HA হচ্ছে স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, ভেরি গুড। এরপর আমি পিএইচ স্কেলটাকে তুলে দিচ্ছি। এরপর আমি একটা উইক অ্যাসিড দিচ্ছি, দুর্বল অ্যাসিড আমি একটা এই জলের ভেতরে মেশালাম। সেখানে আমি কি দেখতে পাবো, সেই অ্যাসিডটার নাম কি? সেই অ্যাসিডটার নাম হচ্ছে এইচএ, কিন্তু কি দুর্বল, অর্থাৎ কম মিশিয়েছি। যদি কম মেশায়, ঠিক আছে, তাহলে কি হবে দেখি। পিএইচ মান স্কেলটা ডোবায় জলের ভেতরে, কি দেখাচ্ছে দেখো, 4.50 পিএইচ মান। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে বুঝতে পারলাম যে আমি যদি অ্যাসিডটা কম জলে দ্রবীভূত করি তাহলে সেটা উইক হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এবং পিএইচ মানটা দেখো হয়ে গেল 4.50। 2 এর থেকে একটু বেড়ে গেল, তাহলে যত বাড়বে তত তার আম্লিকত্ব অর্থাৎ অম্লতাটা কমবে, সেই দ্রবণের অম্লতাটা কমে যাবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। এরপর আমি পিএইচ স্কেল তুলে নিই। এরপর আমি দেখাচ্ছি স্ট্রং বেস, অর্থাৎ শক্তিশালী ক্ষারক। কি নাম শক্তিশালী ক্ষারকটার? MOH। শক্তিশালী ক্ষারকটার নাম হচ্ছে MOH। দেখি, আমি বলেছিলাম যে আজকের ক্লাসেই পড়ালাম যে ক্ষারকের পিএইচ মান 7-এর থেকে বেশি হয়। দেখি আমি ঠিক পড়িয়েছি না ভুল, এখানে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো, তাহলে স্ট্রং বেস বা শক্তিশালী ক্ষারকের পিএইচ মান হচ্ছে 12, 7-এর থেকে অনেক বেশি, প্রায় 5 বেশি, তাই না? তাহলে পিএইচ মান 5 বেশি, তার মানে কতটা শক্তিশালী ক্ষার, বুঝতে পারছো? ঠিক, একদমই তাই, অনেক শক্তিশালী। ঠিক আছে, MOH খুবই শক্তিশালী ক্ষার। বুঝতে পেরেছো? তাহলে পিএইচ মান এখানে এর হচ্ছে 12। এই এটা তুলে নিয়ে এরপর এরপর আমি কি করব, এই জলে একটা উইক বেস যার নাম হচ্ছে বি, ক্ষারটার নাম হচ্ছে বি সংকেত, সেটা আমি মেশালাম। এটা হচ্ছে কি না, দুর্বল ক্ষারক, উইক বেস। তো এই উইক বেসটার পিএইচ মান কত একটু দেখে নি। দেখো, উইক বেসটার বা বি, যে আমাদের আম, ক্ষার, ক্ষারটার সংকেত, তার পিএইচ মান হচ্ছে 9.50। কমে গেল, 7-এর দিকে এগিয়ে আসছে। 12 ছিল, 12, তারপরে 11, তারপরে 10, তারপরে 9, তারপরে 8, তাহলে কমে কমে আসছে। তার মানে কি দুর্বল হয়ে যাচ্ছে ক্ষারটা। কেন? কারণ হচ্ছে বি যে ক্ষার, সেটা দুর্বল প্রকৃতির, দুর্বল প্রকৃতির একটা ক্ষার। তাহলে এখানে বুঝতে পারলে বি এটাও একটা কিন্তু দুর্বল প্রকৃতির ক্ষারের উদাহরণ। আমি শুধুমাত্র তোমাদেরকে সংকেতগুলো বলছি, সংকেতগুলো তোমরা লিখে রাখতে পারো খাতায়। ইন্টারনেটে সার্চ করলে, গুগলে সার্চ করলে তোমরা কিন্তু এর পুরো নামগুলো জেনে যাবে। ঠিক আছে, কিছু কিছু পুরো নাম আমি বলেও দিয়েছিলাম আজকে প্রেজেন্টেশনের সময়, 4-5টা মতো। আশা করছি সেগুলো তোমাদের মনে আছে। তো এবার কি করব, এটা পিএইচ মান দেখালাম। ঠিক আছে, এরপর আমরা একটু লাইট জেলে দেখব। লাইট জেলে দেখিনি। দেখো প্রথমে, এটা হচ্ছে জল। জলে যদি আমি এরকম করে লাইটের দুদিকে তার দুটো, দুটো আধান, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, দুটো আধান জলে ডুবিয়ে রাখলাম, দেখো জ্বলছে লাইটটা? একদমই জ্বলছে না। কেন জ্বলছে না? জলে আবার কি লাইট জ্বলে? কখনোই জ্বলে না। লাইট জ্বলে ক্ষার এবং অ্যাসিডে। ঠিক আছে, দেখো, এরপর আমি কি করব, স্ট্রং অ্যাসিড এই জলের ভেতরে মেশালাম। দেখো কতটা জোরে লাইটটা জ্বলছে। যখনই আমি স্ট্রং অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড আমি জলের মধ্যে মেশালাম, তখন বাল্বটা খুব জোরে জ্বলছে। ঠিক আছে, জলের ভেতর দিয়ে কি, আমি যেটা বললাম, এই যে এটা জল, জলের ভেতর দিয়ে কি কখনো যেতে পারে তড়িৎ বিদ্যুৎ, যেতে পারে? পারে না।
কিন্তু অ্যাসিড ক্ষার এগুলোর ভেতর দিয়ে কিন্তু যেতে পারে। এর থেকে এটাও প্রমাণ হচ্ছে। তাই এখানে যখন স্ট্রং অ্যাসিড দিলাম তখনই দেখো লাইট জ্বলছে, এবং লাইটটা খুব জোরে জ্বলছে, কারণ এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি আছে। এরপর যখনই আমি অ্যাসিডের পরিমাণটা কমিয়ে দেব, তখনই দেখতে পাবে যে লাইটটাও কিন্তু কমে যাবে। দেখো, লাইটের পাওয়ারটা কমে গেল, কমে গেল না? একদমই তাই। তাহলে অ্যাসিডের যখন অ্যাসিডটা কমিয়ে দিলাম, উইক অ্যাসিড হয়ে গেল, দুর্বল অ্যাসিড হয়ে গেল, তখন কিন্তু লাইটের জোরটাও কমে গেল। এরপর আমরা স্ট্রং বেস অর্থাৎ শক্তিশালী ক্ষারের পক্ষে কি হচ্ছে দেখি। দেখো, শক্তিশালী ক্ষারের ক্ষেত্রেও কিন্তু লাইটটা খুব জোরে জ্বলছে। ঠিক আছে, খুব জোরে কিন্তু শক্তিশালী ক্ষারের পক্ষেও কিন্তু লাইটটা জ্বলছে। কিন্তু উইক বেস অর্থাৎ দুর্বল ক্ষারের ক্ষেত্রে কি হয় সেটা দেখে নি। দেখো, দুর্বল ক্ষারের ক্ষেত্রে কিন্তু লাইটের জোরটা কমে গেল, পাওয়ারটা কমে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো যে এখানে তোমরা বুঝতে পারলে যে শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, কিভাবে তার পিএইচ মান, কিভাবে কতটা কি লাইট জ্বলছে। আবার সেরকম স্ট্রং বেস, উইক বেস, তাদেরও পিএইচ মান এবং কতটা কি লাইট জ্বলছে কি না জ্বলছে। এবং জলও দেখতে পেলে, একটা জিনিস জানতে পারলে এক্সট্রা, কি জলের পিএইচ মান এবং জলের ভেতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ যেতে পারে না, এখানে যেমন যে গেল না। ঠিক আছে, তাই না? ওকে, তাহলে এখানে কি জানলাম, যে ওয়াটার, জলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের লাইট জ্বলছে না। এতটুকু শুধু জানো যে এখানে জলের ভেতরে কিন্তু লাইটটা শুধু জ্বলছে না, বাকি স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস, এগুলোর ভেতরে কিন্তু লাইট আমরা জ্বলছে। ঠিক আছে, এতটুকুই শুধু জানো। পরে যখন আমি এইগুলো সম্পর্কে বোঝাবো তখন বোঝাবো যে জলের মধ্যে দিয়ে তড়িৎ যায় কি না যায়। ঠিক আছে, সেই বিষয়টা তখন ক্লিয়ার করবো। এখন শুধু একবারে সব যদি বুঝে নিতে বুঝতে চাও তাহলে একটু অসুবিধা হয়ে যাবে, সব একদম ঘেটে যাবে। তো এখন শুধু এটা বুঝবে যে জলের ভেতরে এখানে কিন্তু লাইট জ্বলেনি, বাকি স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস, এগুলোর ভেতরে কি হয়েছে, কিন্তু লাইট জ্বলেছে। কোনোটাতে কম জ্বলেছে, কোনোটাতে বেশি জোরে জ্বলেছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে সিমুলেশনটা এতটাই অবধি ছিল। আশা করছি খুব ভালোভাবে সিমুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ভেরি গুড, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই যে এতক্ষণ ধরে তোমাদের আমি ক্লাস নিলাম, এরপর কি করতে হয়, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করতে হয়। যে সেই অ্যাক্টিভিটি, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা জানবো যে তোমরা কতটা কি শিখতে পারলে। হ্যাঁ, কতটা কি শিখতে পারলে সেটা আমরা এই ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির সাহায্যে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, 10টা প্রশ্ন, আশা করছি 9-10টা প্রশ্ন এখানে আছে। সে 9-10টা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব, যেগুলো হচ্ছে সব এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, যেখানে দুটো করে অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, সেখানে তোমাদের উত্তর দিতে হবে। ওকে, ভেরি গুড। তো দেখো, আজকের টপিকই আছে কি, ক্ষারক, বেস। তো চলো স্টার্ট করে নি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ক্ষারক কি উৎপন্ন করে? হোয়াট ডাজ এ বেস প্রডিউস? এইচ প্লাস আয়ন, অপশন অপশন এ এইচ প্লাস আয়ন, অপশন বি ও এইচ মাইনাস আয়ন। তাহলে এখানে তোমরা বলো যে ক্ষারক কি উৎপন্ন করে। আমি তোমাদের সময় দিচ্ছি, তোমরা উত্তর প্রশ্নটা পড়ো এবং অপশন গুলো দেখো এবং উত্তর দেওয়ার একটু চেষ্টা করো যে ক্ষারক কি উৎপন্ন করে। হোয়াট ডাজ এ বেস প্রডিউস? এইচ প্লাস আয়ন, এ এইচ প্লাস আয়ন, বি ও এইচ মাইনাস আয়ন। তো দেখো, এর উত্তর হবে ক্ষারক ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে, অপশন বি। এটাই সঠিক উত্তর, তাই না? দেখো, টিক চিহ্ন হয়ে গেছে, দেখে নি। পরের প্রশ্ন রয়েছে, কোনটি ক্ষারকের বৈশিষ্ট্য নয়? হুইচ ইজ নট এ প্রপার্টি অফ এ বেস?
ক্ষারের বৈশিষ্ট্য কোনটি নয়? আজকে তোমাদেরকে ক্ষারের বৈশিষ্ট্য আমি পড়িয়েছি, ঠিক আছে? তো ক্ষারের কোনটি এখানে বৈশিষ্ট্য নয়? অপশন এ তেতো স্বাদ, বিটার টেস্ট। অপশন বি পিএইচ মান 7-এর নিচে, পিএইচ বিলো 7। তো এখানে এই দুটোর মধ্যে কোনটি ক্ষারকের বৈশিষ্ট্য নয়? তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এর উত্তর হচ্ছে পিএইচ, অপশন বি পিএইচ মান 7-এর নিচে, পিএইচ বিলো 7, অর্থাৎ পিএইচ মান 7-এর নিচে। এটি কিন্তু ক্ষারকের বৈশিষ্ট্য নয়। ক্ষারকের বৈশিষ্ট্য হচ্ছে তেতো স্বাদ, বিটার টেস্ট, কিন্তু পিএইচ মান 7-এর নিচে এটা কিন্তু ক্ষারকের বৈশিষ্ট্য নয়, নট এ প্রপার্টি অফ এ বেস। দেখি, একদম ঠিক, দেখো রাইট চিহ্ন হয়ে গেছে। পরের প্রশ্নটা দেখি কি রয়েছে। পরের প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, লাল লিটমাস কাগজ ক্ষারকে কি হয়, ক্ষারকে কি হয়? অর্থাৎ লাল লিটমাস কাগজকে যদি ক্ষারের সাথে মেশানো হয় বা ক্ষার মেশানো হয়, তাহলে সেটা কি হয়? হোয়াট হ্যাপেন্স টু রেড লিটমাস পেপার ইন এ বেস? অপশন এ লালই থাকে, রিমেন্স রেড। অপশন বি নীল হয়, টার্নস ব্লু। বলতো, তাহলে লাল লিটমাস কাগজ ক্ষারকে কি করে? উত্তর হচ্ছে অপশন বি নীল হয়, টার্নস ব্লু। দেখি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? একদম ঠিক। পরের প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে দেখো, কোনটি শক্তিশালী ক্ষারক? হুইচ ওয়ান ইজ এ স্ট্রং বেস? তোমাদেরকে আমি দুটো ক্ষারকের প্রকারভেদ পড়িয়েছিলাম আজকের ক্লাসে। একটা হচ্ছে শক্তিশালী ক্ষারক, স্ট্রং বেস, আর একটা হচ্ছে দুর্বল ক্ষারক, উইক বেস। তো এই যে শক্তিশালী ক্ষারকের, সেখানে আমি দুটোরই উদাহরণ দেখিয়েছিলাম। তো সেখানে শক্তিশালী ক্ষারকের উদাহরণ কোনটা ছিল একটু মনে করার চেষ্টা করো, এবং এই দুটো অপশনের মধ্যে একটা হবে অপশন এ NH4OH, নাকি অপশন বি NaOH। তো এর উত্তর হবে যে NaOH হচ্ছে একটা শক্তিশালী ক্ষারক। দেখি অপশন বি, দেখো একদম ঠিক। পরের প্রশ্ন দেখে নি কি রয়েছে তোমাদের জন্য, 5 নম্বর প্রশ্ন। সাবান কোন ধরনের পদার্থের উদাহরণ? সোপ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ সাবস্টেন্স? অপশন এ অম্ল, অ্যাসিড। অপশন বি ক্ষারক, বেস। দেখি, বলো তো। যে সাবান কোন ধরনের পদার্থের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন বি ক্ষারক, বেস। তাহলে সাবান হচ্ছে ক্ষারকের উদাহরণ, ঠিক আছে? তাহলে অপশন বি হচ্ছে এর উত্তর। দেখি ঠিক না ভুল, দেখো একদম ঠিক। তোমাদের জন্য 6 নম্বর প্রশ্ন চলে এসেছে। তো 6 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখি, ক্ষারকের পিএইচ মান সাধারণত ড্যাশ, দ্য পিএইচ ভ্যালু অফ এ বেস ইজ টিপিক্যালি ড্যাশ। অপশন এ
0 থেকে 3, না বি 7-এর বেশি, অ্যাভব 7? তাহলে ক্ষারকের পিএইচ মান সাধারণত কত হবে? 0 থেকে 3, না 7-এর বেশি, অ্যাভব 7? বলো তো। উত্তর হচ্ছে ক্ষারকের পিএইচ মান সাধারণত 7-এর বেশি, অ্যাভব 7। দেখো, একদম ঠিক। 7 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH হলো ড্যাশ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ ড্যাশ। অপশন এ শক্তিশালী ক্ষারক, স্ট্রং বেস। অপশন বি দুর্বল ক্ষারক, উইক বেস। বলো তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষারক নাকি দুর্বল ক্ষারকের উদাহরণ? তো উত্তর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো দুর্বল ক্ষারকের উদাহরণ। দেখো, একদম ঠিক। ওকে, এরপর দেখে নি পরের প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে। 8 নম্বর প্রশ্ন, ক্ষারক ও অম্ল মিলে কি তৈরি করে? হোয়াট ডু অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস প্রডিউস? অপশন এ শুধু লবণ, অনলি সল্ট। না অপশন বি লবণ ও জল, সল্ট অ্যান্ড ওয়াটার। ক্ষারক ও অম্লের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বা কি তৈরি হয়? হোয়াট ডু অ্যান অ্যাসিড অ্যান্ড এ বেস প্রডিউস? শুধু লবণ, অনলি সল্ট, নাকি লবণ ও জল, সল্ট অ্যান্ড ওয়াটার? তো উত্তর হচ্ছে ক্ষারক ও অম্ল মিলে লবণ ও জল অর্থাৎ অপশন বি সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করে থাকে। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন দেখি কি রয়েছে তোমাদের জন্য। কোন ইন্ডিকেটর ক্ষারকে গোলাপি হয়? হুইচ ইন্ডিকেটর টার্নস পিঙ্ক ইন এ বেস? অপশন এ লিটমাস। অপশন বি ফেনolphthalein। কোন ইন্ডিকেটর ক্ষারকে গোলাপি বর্ণ ধারণ করে? লিটমাস। অপশন এ লিটমাস, অপশন বি ফেনolphthalein। উত্তর দেওয়ার চেষ্টা করো, ভাবো একটু, পড়িয়েছিলাম তোমাদের। উত্তর হচ্ছে ফেনolphthalein, অপশন বি। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন কি রয়েছে দেখি তোমাদের জন্য। কোন ক্ষারক চুনের জল নামে পরিচিত? হুইচ বেস ইজ নোন অ্যাজ লিম ওয়াটার, লাইম ওয়াটার? অপশন এ NaOH, না অপশন বি CaOH2। এই দুটোর মধ্যে কোনটা চুনের জল বা চুন জল নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন বি CaOH2। দেখো, তোমাদের 10টা প্রশ্ন ঠিক দিয়েছো, তোমরা 10-এ 10 পেয়েছো। উত্তরগুলো একটু দেখে নাও। একেরটা ঠিক, দুইয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটা ঠিক, ছয়েরটা ঠিক, সাতেরটা ঠিক, আটেরটাও ঠিক, নয়টাও ঠিক, 10-এরটাও ঠিক। তো আশা করছি তোমরা আজ এই ক্লাসটা পুরোটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে, ক্ষারকের ব্যাপারটা। ঠিক আছে? তো যদি কোনো আরো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ, এত সুন্দরভাবে এতক্ষণ ধরে খুব ভালোভাবে ক্লাস করার জন্য। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।
Thank you, sir. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।